রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। আর এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন, প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন, এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি উনি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা সূত্রপাত। তো উনি যখন যে মেসটাতে থাকতেন, সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতসেঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না। মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটা কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা করতেন, নরমালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসের কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন, রাসেল ভাই মাঝখানে আমি একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। উনি বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন, হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। না, বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে সুদা গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকমটা হতেই পারে। উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে। ওনার একটু দাড়ি ছিল, সেই দাড়ির একটা অংশ পুড়ে গেছে। এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। অনেক সময় দেখি না রাসেল ভাই, ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় জায়গা। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন, অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ওনার বিছানা একদম তছনছ করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তো বা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালার দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছিল। তো মানে হু হু করে কাঁদছিল। উনি প্রথম দিকে উঠেছেন, তখন ঘুম চলে আসছিল, ঘুম মানে জড়িত মানে চোখেই উনি উঠে দেখেন যে ওনার বাসার নিচে একটি ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে, সে বসে বসে কাঁদছে। উনি চিন্তা করেছেন হয়তো বা মানে ঘুম থেকে উঠেছি, আমার মানে চোখে আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি, এটা চিন্তা করে উনি আবার শুয়ে পড়েছেন। তারপরে উনি ঘুমিয়ে গেছেন, ওনার আর তখন আর কিছু মনে নাই। আর এই ঘটনাটা উনি প্রথম দিন কাউকে শেয়ারও করেননি। তো পরের দিন রাসেল ভাই একই ঘটনা,
তো তখন আর ওই গরম বাতাসটা হচ্ছে না, উনি প্রতিদিন জানালার কাছে কান্নার আওয়াজ শোনেন। এখন উনি চিন্তা করছেন যে এটা কি আমার মনের ভুল নাকি এটা সত্যি সত্যি। তখন উনি এই কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন। কেয়ারটেকার বলে যে এটা আপনার মনের ভুল, এরকম কিছু এখানে নাই, আচ্ছা, এরকম কিছু এখানে নেই, এটা আপনার সম্পূর্ণই মনের ভুল। তো চতুর্থ দিন রাসেল ভাই উনি একই রকম ভাবে শুয়ে আছেন গভীর রাত্রে। হঠাৎ তখন আর নিচে কান্নার আওয়াজ না, তখন উনি দেখেন ঘরের মধ্যে একটা মানে দরজার কিনারে কালো একটা ছায়া মূর্তি বসে আছে। মানে তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন কে কে, জিজ্ঞেস করেন, দেখেন ছায়া মূর্তির আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে বেশি কাছে যখন চলে আসে তখন উনি মানে হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা, ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে তারপর কিছু মনে নাই। সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে। তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে, কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, বরং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না। বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন, এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজোরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল আর কি। এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোরে একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচির অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না। অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোন একটা অংশ নাই, এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। আচ্ছা, এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোনো একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নাই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন তো ওনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে, এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর একটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে তারও তো মাথার এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই। তো এটার সাথে উনি মিলান, তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা। তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন আসলে উনি যশোরেই কর্মরত আছেন। এখন ওনার বাচ্চা কাচ্চাও আছে রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে আছেন আফনান ভাই এবং আমাদের প্রথম যে অতিথি সে। আপনার তো ঘটনা শেষ,
আপনার কি আর কোনো ঘটনা আছে? না, আপনার আরেকটা ঘটনা আছে। ওকে, আমরা একটা ঘটনা ছোট্ট করে শুনে ফেলি তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরমান ফ্রম মিরপুর 1। রাসেল ভাই, ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটা। তো আমার আব্বু হচ্ছে যে আমার দাদির মেজ ছেলে। তো আমার দাদির কাছে এই আগে যুগে যেরকম বলতো যে জিন পরি, তো এই জিনিসগুলো ছিল। তো আমার দাদি আমার আব্বুকে খুব বেশি ভালোবাসতো। তো সে আদলে নাকি আমার আব্বুর কাছে আমার দাদি মারা যাওয়ার পরে ওই জিনগুলো আব্বুর কাছে চলে আসে। তো ঘটনাটা 2012 সালের। আমি রুমে শুয়ে আছি, রাত 2টা থেকে 2:30 বাজে এই সময়। হঠাৎ করে আমার কানে, মানে আমার রুমের একদমই পাশে অনেকগুলো কুকুরের আওয়াজ। মানে রাত্রেবেলায় যেরকম রাসেল ভাই কুকুর অনেক ঘ্যাও ঘ্যাও করে না, 8-10টা কুকুর, ঠিক এরকম একটা কুকুরের আওয়াজ হচ্ছে যে আমার কানে আসলো। তো সচরাচর রাত্রেবেলা কুকুর এরকম মানে ঘ্যাও ঘ্যাও করতে থাকে, ব্যাপারটা আমি খুব নর্মালি নিলাম, সেরকম কিছুই মনে করলাম না। আচ্ছা। তো রাসেল ভাই, ওই যে রাত্রে কুকুর ঘ্যাও ঘ্যাও করতেছিল, ওই সময় কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা হচ্ছে যে আব্বু ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয়ে মানে ঠিক হচ্ছে বাসা থেকে বের হচ্ছে। তো ওই আব্বুকে বাসা থেকে বের হতে দেখে কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করতে মানে চিল্লাফাল্লা শুরু করেছিল আর কি। তো এই জন্য বেসিক্যালি রাসেল ভাই কুকুরগুলো ভেবাচ্ছিল। তো ওই সময় আব্বুকে জিনেরা, মানে আমি পরে আম্মুর কাছ থেকে জানলাম যে জিনেরা মসজিদে নিয়ে গেছিল। তো আমাদের উক্তিয়া মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, সেটা উক্তিয়া মসজিদ। তো তার পাশেই একটা হচ্ছে জামে মসজিদ আছে। মসজিদটার নাম আমি প্রসঙ্গত কারণে রাসেল ভাই উল্লেখ করছি না, কারণ এই মসজিদটাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। তো ওই মসজিদে নিয়ে গেছে। তো আব্বু বেসিক্যালি যেটা মনে করেছিল যে হয়তো ফজরের আজান হয়ে গেছে, তো আমি যাই মসজিদে নামাজ পড়তে, এরকম। তো মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মধ্যে কেউ নাই, একদম মেন যেটা ফটক দরজাটা সেটা খোলা আছে, দেন জানালাগুলো কাকতালীয় ভাবে সবগুলো খোলা রাসেল ভাই। তো আব্বু হচ্ছে যে মসজিদে ঢোকার পরে তিনি বুঝতে পারছে যে মানে আজান হলে তো রাসেল ভাই কেউ একজন থাকবে মসজিদে, কিন্তু মসজিদে কেউ নাই, পুরাটা ফাঁকা। তো আব্বু হচ্ছে যে পিছন ফিরে দেখে যে এরকম যখন পুরাটা ফাঁকা, তখন তিনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে মানে একদম জড়সড় হয়ে যে মানে বাসার দিকে ব্যাক করা শুরু করেছে। বাসার দিকে ব্যাক করা শুরু করে আবার হচ্ছে যে বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পর কুকুরগুলো আবার ভেবাচ্ছে। মানে এই ঘটনাটা কুকুরগুলো প্রথম যখন ভেবায় রাসেল ভাই, তখন 2:30 বাজে। আবার যখন কুকুরগুলো আব্বা যখন ফেরত আসে, তখন আবার কুকুরগুলো ভেবায়, তখন 3টা মতো বাজে। তো আমি কুকুরগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না যে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটতেছে। আচ্ছা। তো আব্বু বাসায় আসার পরে রুমে শুয়েছে, তারপরে আবার আব্বুকে নিয়ে গেছে আবার সেই একই মসজিদে নিয়ে যাওয়ার পরে। তো দেখে আবার আগের মতোই সেম, দরজা খোলা, সবকিছু জানালাগুলো খোলা, এলোমেলো হয়ে আছে সবকিছু। তো রাত্রেবেলায় আব্বু তখন ওই মসজিদে ঢুকে এত পরিমাণ ভয় পেয়েছে যে কান্না করা শুরু করেছে, এবং পিছন দিক থেকে আব্বু দৌড়ে আসার চেষ্টা করে আব্বুকে মানে হাত দিয়ে পিছন দিক দিয়ে একজন মানে থাবা দিছে, এবং বলছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে মানে চলে যেতে পারলি, না তো তোকে আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে আব্বু সকালবেলায় কেমন যেন মানে সাম অফ ম্যাড, পাগলের মতো বিহেভ করে। মানে হঠাৎ করে রাসেল ভাই কান্না করে, আবার হচ্ছে যে আবার হাসে। এই ধরনের মানে একটা প্রভাব কিন্তু থেকে গেছে রাসেল ভাই। ওরা যে আব্বুকে নিয়ে গেছে মসজিদে, এবং তাকে যে কোনো একটা বিপদ ঘটাতো সেটা থেকে পারেনি, কিন্তু একটা প্রভাব কিন্তু রাসেল ভাই আব্বুর উপরে থেকে গেছিল। তো আমাদের এই গ্রামের স্থানীয় এক কবিরাজকে দিয়ে তাকে দেখানো হলো। তো উনি বলল যে এই জিনগুলো হচ্ছে তার মায়ের কাছ থেকে আসছে, যেগুলো খুব দুষ্টু প্রকৃতির জিন ছিল, যারা মসজিদে নিয়ে যায়, কিন্তু ওরা ব্যাক করার সময়তে হয়তো রাস্তাতেই কোনো একটা অঘটন ঘটে তাকে মেরে দিতে পারতো। তো রাসেল ভাই
তারপরে হচ্ছে স্থানীয় কবিরাজকে দেখানোর পরে আব্বু মানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। দেন এখন আর এই ধরনের প্রবলেম কিছু ফেস করে না স্যার। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আফরান ভাইয়ের কাছে আরো একবার, এবং তারপরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে, এবং আফরান ভাইয়ের কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনে আসবো। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। আচ্ছা। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতেন এটা বন্ধ করা যায় কিভাবে। উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা যারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। তাই আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়ে। মানে ওরা তো আমরা যেরকম দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওরা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যেই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে ছাড়তে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি। তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলা, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলা, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদে সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফিরতেন, ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পেছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময় মানে যতটুকু 5 মিনিটের পথ
ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হয় যে যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন, মানে সপ্তাহখানেক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাত্রেবেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা। এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। বা যখনই বাসার লোকজন আসতো, দেখতে যে না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছিস, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা চলে আসে, যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে, তারপরে উনি একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা। মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু আসলে ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর আসলে ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেলেন। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? ওই বলে, হ্যাঁ এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগেই দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই
5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে যে আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। তো সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মানে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই। তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিয়ে কিনা, এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। রাসেল ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে কিভাবে, এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। যাই উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হলো, এবং উনি কিন্তু রাসেলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে। মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু রাসেল ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। কিন্তু যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান। তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরেদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনার এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে
যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলে যে ঠিক আছে আমি মানে আমার ইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো বা আমরা মানসিক সমস্যা বোঝেনি, সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূত এফএমের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মাহমুদ শোয়েব। আমি আজকে যে ঘটনাটি বলবো এটা আমাদের উত্তরবঙ্গের একটি ঘটনা। গ্রামের নাম ছিল, আমি যে গ্রামের ঘটনা বলবো এটা রতনপুর একটা গ্রাম, অনেকেই হয়তো বা নাম শুনেই চিনে গেছেন। সেখানে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের শেষ নেই। ওই গ্রামের মানুষগুলো বলে ওই বাড়িতে একসময় এক তান্ত্রিক বাস করত, যে কালো জাদু বা দর্পণ বিদ্যা সাধনা করত। যাই হোক রাসেল ভাইয়া, আমি সরাসরি মূল ঘটনায় যাই। আমাদের এই ঘটনাটি আজকে কালো জাদু কেন্দ্রিক হতে চলছে। এই ঘটনাটি আকাশ নামের এক সাহসী যুবক, যে সব সময় এসব তন্ত্র মন্ত্র কিছুই বিশ্বাস করত না, বন্ধুদের সাথে বাজি ধরে এক অমাবস্যার রাতে সেই বাড়িতে ঢোকে। তার হাতে ছিল শুধুমাত্র একটা টর্চ। বাড়ির ভিতরে ঢোকার পর সেই থেকে অদ্ভুত সব পচা গন্ধ পেতে শুরু করে সে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক অন্ধকার ঘরে, যেখানে ধুলোয় ঢাকা বিশাল এক আয়না রাখা ছিল। আকাশ যখন আয়নার সামনে দাঁড়ায়, সে দেখতে পায় তার নিজের প্রতিবিম্ব ঠিক মতো নড়ছে না। সে হাত তুলছে, কিন্তু আয়নার ভিতরে আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ দেখলো আয়নার ভিতরেই সেই আকাশের চোখ দুটো একদম কুচকুচে কালো হয়ে গেল এবং তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। আকাশ ভয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু দেখলো তার পা সেই সময় মাটিতে আটকে গিয়েছে। আয়নার ভিতর থেকে একটা হাড় জিরজির করে কালো হাত বের হয়ে এসে আকাশের গলা টিপে ধরল। সেই হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর ধারালো। কানে ভেসে আসছিল বিড়বিড় করে বলা কিছু সাংস্কৃতিক মন্ত্র, যা শুনলে মনে হচ্ছিল কলিজা শুকিয়ে যাবে। পরের দিন সকলে গ্রামের মানুষ আকাশকে ওই ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। তার গলায় ছিল আঙ্গুলের কালো ছাপ, যেন কেউ তাকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘরের কোণে আয়না ছিল না, শুধু দেয়ালের একটা আয়না ঝুলানো বা ঝুলিয়ে রাখার দাগ ছিল। পরবর্তীতে সবাই ওখানে যায় এবং গিয়ে জানতে পারে ওই তান্ত্রিক মারা যাওয়ার আগে নিজের আত্মাকে ওই আয়নার ভিতর বন্দি করে গিয়েছিল এবং যে কেউ সেই আয়নায় নিজের মুখ দেখত তাকেই সে তিলে তিলে শেষ করে দিত। আকাশ বেঁচে ফিরলেও সে কোনোদিন আর স্বাভাবিক জীবনযাপনে আসতে পারেনি, বা সে কথাও বলতে পারেনি কোনোদিন। শুধু তাকিয়ে তাকিয়ে দেখত। এবং আকাশ বেঁচে ফিরলেও সে অনেক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, যেন এখনো সেই আয়নার ভিতর
অন্ধকার জগৎটা সে সাধারণত দুনিয়াতে বসেই দেখতে পাচ্ছে। আকাশ কথা বলা বন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু অদ্ভুত সকল আচরণ করতে শুরু করলো সে। সারাদিন সে লক্ষ্য করলো আকাশ যখনই সেই আয়না বা কাচের সামনে যায় সে পাগলের মতো চিৎকার করে ওঠে। তার মনে হয় আয়নার উপর বা ওই আয়নার উপর থেকে কেউ তাকে ডাকছে। আকাশ বাড়ি ফেরার ঠিক 1 মাস পর সেদিন ঘটনাটি ঘটেছিল, আবার ঘটেছিল সেই ঘটনাটি অমাবস্যার রাতে। মাঝরাতে আকাশের ঘর থেকে বিকট এক হাসির শব্দ পাওয়া গেল। তার বাবা তার মা দৌড়ে গিয়ে দেখলেন আকাশ মেঝের উপর বসে আছে, আর তার সামনে এক ভাঙ্গা কাচের টুকরো। সেই কাচ দিয়ে সে নিজের হাতের তালু চিরে রক্ত বের করেছে এবং সেই রক্ত দিয়ে মেঝেতে অদ্ভুত সকল নকশা বা মণ্ডল আঁকছে। আকাশের গলার স্বর বদলে গেল আস্তে আস্তে। সে এক ভারী এবং অমানসিক গলায় কথা বলতে শুরু করলে। ওটা শুধু একটা আয়না ছিল না, ওটা ছিল একটা দরজা। আমি ফিরে এসেছি। গ্রামের বয়স্করা বুঝলেন তান্ত্রিকের সেই অভিশপ্ত আত্মা বা তার পোষা কোনো জিন জাতীয় শক্তি এই আকাশের শরীর দখল করে নিয়েছে। হঠাৎই ঘরের সব জানালা দরজা সজোরে আঁচড়াতে শুরু করলো। কোনো বাতাস ছাড়া মোমবাতিগুলো দপ দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার শুধু দেখা যাচ্ছিল। আকাশের দুটো চোখ জল জল করছে, ঠিক যেমনটা ওই জমিদার বাড়ির আয়নায় দেখেছিলেন। হঠাৎ এক বিকট চিৎকার আর কালো কাঁচ ভাঙার শব্দ। পরিবারের লোকজন টর্চ জ্বালালেন, দেখলেন ঘর একেবারে ফাঁকা। তাদের সন্তান আকাশও সেই ঘরের ভিতরে নেই, কিন্তু মেঝের সেই রক্তের নকশা তখনও টাটকা ছিল। জানালার কাঁচ ভাঙা ছিল, কিন্তু বাইরে যাওয়ার কোনো চিহ্ন নেই। পরের দিন সকালে জমিদার বাড়ির সেই ধ্বংসস্তূপের কাছে আকাশের জামাটা পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জামাটা ছিল একেবারে বিস্মৃতভূত বা পোড়া, অথচ আশেপাশে আগুনের কোনো চিহ্ন ছিল না। আজকে রতনপুরের মানুষ আজও বিশ্বাস করে আকাশ মারা যায়নি, সে তান্ত্রিকের সেই কালো জাদুর গোলক ধাঁধায় আটকা পড়ে গেছে। আজও মাঝরাতে ওই জমিদার বাড়ির পাশ দিয়ে কেউ গেলে শুনতে পায় কেউ একজন ভাঙা গলায় ফিস ফিস করে বলছে, পরের বার আয়না দেখলে নিজের চেহারাটা ভালো করে দেখে নিও, ওটা আসলেই তুমি তো। এটা সবাইকে তিনি সতর্কতাবার্তা করেছেন। তারপর ঘটে যায় আরো এক বিস্ময়কর ঘটনা। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এই রকম ঘটনা শেয়ার করতে চাই। আমরা আরো একটি ঘটনা আপনাদের শেয়ার করব। চলুন আমরা সরাসরি ঘটনায় যাব। যাই হোক, আমরা ওই ঘটনাটি, যে আকাশের ঘটনাটি শুনলাম, ওই ঘটনার আরো একটু সামান্য কিছু আছে, মনে হয় পুরো ঘটনাটি শেষ করলেই ভালো হয়। ওই যে আকাশ ভাইয়া যখন নিখোঁজ হয়ে যায়, তখন ওই নিখোঁজ হওয়ার ঠিক 3 দিন পর গ্রামের পুকুর ঘাটে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন গ্রামবাসীরা। ভোরবেলা গ্রামের মহিলারা যখন জল নিতে গিয়েছিলেন, তারা দেখলেন পুকুরের মাঝখানে একটা কালো পাথরের মতো কিছু ভেসে আসছে। কাছে যেতেই তাদের চিৎকারে পুরো গ্রাম ভেঙে পড়ল। ওটা পাথর ছিল না, ওটা ছিল আকাশ, কিন্তু তার গায়ের চামড়া কেমন যেন ধূসর রঙের হয়ে গেছে। তার নখগুলো ইঞ্চি 3 লম্বা,
গ্রামের মাতব্বর যারা ছিল তারা আকাশকে জল থেকে তুললেন, কিন্তু অবাক করার বিষয় হলো রাসেল ভাইয়া, অতক্ষণ জলে থাকার পরেও তার গায়ের জামা ছিল একদম শুকনো। তাকে যখন গ্রামের মন্দিরের সামনে নিয়ে আসা হলো, সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের মনি কিছু মানে মানে চোখের মনি ছিল বলে কিছু চোখের মনি ছিল না, পুরো চোখটা ছিল সাদা রঙের। সে মন্দিরের দিকে তাকিয়ে এমন এক অমানসিক স্বরে হাসতে শুরু করলো যে গাছ আশেপাশের গাছ থেকে সব পাখিরা উড়ে গেল। তান্ত্রিকের সেই খেলা বা ঠিক সেই মুহূর্তে গ্রামের সেই পুরনো জমিদারের বাড়ির দিক থেকে এক ভারী কণ্ঠ বাতাসের সাথে ভেসে এলো, যেন হাজার হাজার বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তি কথা বলছেন। আকাশ হঠাৎ করেই মাটিতে উবু হয়ে বসে নিজের নখ দিয়ে মাটিতে গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে সে একটা পুরনো কঙ্কালের খুলি বের করে আনলো, যেটার কপালে সিঁদুর দিয়ে একটা অদ্ভুত চিহ্ন দাগানো ছিল। একজন ওঝা যখন আকাশকে আটকানোর চেষ্টা করলেন, আকাশ তার দিকে একবার তাকাতেই সেই ওঝার সারা শরীর দিয়ে রক্তের ফোয়ারা ছুটতে শুরু করলেন। কোনো আঘাত ছাড়াই সবাই বুঝলেন এটা কোনো ব্যক্তি বা এটা আকাশ নয়, এটা সেই তান্ত্রিক যে কালো জাদুর চরম রূপে এখন গ্রামের উপর ভর করেছে। সেই দিন রাতে পুরো গ্রাম হাহাকার পড়ে গেল। গ্রামের প্রতিটি বাড়ির দরজায় কেউ একজন সজোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু বাইরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। শুধু শোনা যাচ্ছিল খড়মড় আর হাঁটার শব্দ। পরের দিন সকালে দেখা গেল গ্রামের যত আয়না ছিল, সেটা ঘরের ড্রেসিং টেবিলই হোক আর হাতের ছোট আয়না হোক, সবগুলো আপনা আপনি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আর প্রতিটা ভাঙা কাচের টুকরোই আকাশের সেই সাদা চোখগুলো প্রতিচ্ছবি হিসেবে আটকে আছে। এরপর থেকে আকাশকে কেউ কোনো দিন রক্ত মাংস দেখেনি আকাশের। কিন্তু রতনপুর গ্রামের মানুষ আজও অন্ধকার রাতে আয়নার দিকে তাকাতে ভয় পায়, কারণ তারা জানে রাতে ওই আয়নার ওপার থেকে তান্ত্রিকের সেই কালো ছায়া এখনো একটা সুযোগের অপেক্ষায় আছে নতুন কোনো শরীর দখল করার জন্য। এই ছিল আমাদের ঘটনা। আপনাদের কেমন লাগলো আমাদের ঘটনাটি? আপনারা কি আজকে আমি মাহমুদ সোয়েব ঘটনা পড়লাম, আমার কণ্ঠে আরো কোনো ঘটনা আপনারা শুনতে চান কিনা, অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে সেই ঘটনা আমাকে দিয়ে পড়াতে চান কিনা, আমার ঘটনাগুলো কি আপনাদের আসলেই ভালো লাগে কিনা, অবশ্যই সেই কথাটি আমাদের জানিয়ে দেবেন। বা আমাদের আজকের এই আকাশের ঘটনা কেমন লাগলো এটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরই বোঝা যাবে যে আপনারা আমার কণ্ঠে আরো কোনো ঘটনা শুনতে চান কিনা। আমরা এখন সরাসরি চলে যাব আরজে রাসেল ভাইয়ার কাছে, এবং তিনি আরো একজন অতিথি নিয়ে বসে আছেন। ধন্যবাদ রাসেল ভাইয়া আমার ঘটনাটি শেয়ার করার জন্য। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা এনজয় করছেন প্রতিটা মুহূর্ত। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন সাহেব। তিনি একটা রিসেন্টলি তার জানা একটা ঘটনা তিনি এখন শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেব্রুয়ারি 2 তারিখ ছিল ঘটনাটা, যেটা আমাদের কাছে আসে মাদারীপুর থেকে। গভীর রাত্রিতে মসজিদে মুয়াজ্জিন সাহেব ঘুমিয়েছিলেন, তো সেখানে রাত 1:30 বাজে ওনাকে একটা ব্যক্তি এসে দরজা নক করে জাগিয়ে তুলে এবং মুয়াজ্জিন সাহেবকে বলে যে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে, একটা মুমূর্ষু রোগী মৃত্যুশয্যায়, তাকে তওবা করাতে হবে এবং দোয়া করতে হবে। তো মুয়াজ্জিন সাহেব তাকে বারণ করলেন যে এখন আপনি তো যাবেন, আমি ফজর নামাজে পরে যাব, আপনি তার কাছে বসে কলেমা পড়তে থাকেন। তো সেই মুহূর্তে উনি দেখেন যে আরো ছোট এবং প্রায় 10-12 জন আর কি
ছোট বড় মানুষ মিলে আসে তাকে নেওয়ার জন্য। তো উনি বারণ করে দিলেন যে এখন রাত, এখন যাওয়া যাবে না, আপনারা তার সামনে বসে কলেমা পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, আমি ফজর নামাজের পরেই চলে যাব। তো প্রথম যে ব্যক্তি ওনার কাছে আসছিলেন উনি তাকে বুকের মধ্যে একটা আঁচড় দেন রাগে, যে কেন যাবেন না। তো উনি বিষয়টা আঁচড় দেওয়াতে উনি একটা ভয় ভীতি পেয়ে মুয়াজ্জিন সাহেব সেখানেই আজান দিলেন, আল্লাহু আকবার বলি যখন এই দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন, সেই মুহূর্তে এই ব্যক্তি সহকারে যারা পিছনে আসছিল প্রায় 10-12টা বিড়াল হয়ে গেছে এবং ধাপাধাপি খুব চেঁচামেচি হই হুল্লোড় করতেছে ওরা। তো সেই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব দরজাটাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে ওনার যে ঘুমানোর বেডটা ছিল, চৌকিটা, সেখানে দেখেন যে একটা মৃত ব্যক্তির লাশ। তো উনি এটা অবাক হন যে এখানে কিসের লাশ, অবশ্যই তাহলে সেটা মসজিদের মধ্যে জিন। তো উনি লাশের সামনে যখন যান, চৌকিতে যান, দেখেন যে লাশটার মধ্যে ওনার বাবার আর সুরত, ওনার বাবার চেহারা মতো। উনি অবাক হন যে আমার বাবার এখানে লাশ কেন দেখা দিতেছে। তো এই মুহূর্তেই ওনার একটা ফোন আসে, উনি কল রিসিভ করেন এবং শুনতে পারেন যে ওনার বাবা ইন্তেকাল করেন। তো উনি অবাক হয়েছেন যে এখানে লাশ দেখতেছে আমার বাবার, ফোনেও বলতেছে যে ওনার বাবা মারা গেছে। তো উনি অনেক কান্না চিৎকার করার সাথে সাথে যে যারা বিড়াল হয়ে গেছে তারাও খুব আরো বেশি কান্না করতে লাগলো এবং খুব লাফালাফি করতে শুরু করে দিল। তো ওনাকে আবার ফোনে বলা হলো যে তোমার ঢাকায় আসতে হবে না, লাশ গ্রামে আসে দাফন দেওয়া হবে, এখানেই জানাজা হবে। তো উনি গ্রামে রয়ে গেলেন। সেই লাশটা ফিরতে ফিরতে রাত 8টা-9টা বেজে যায়। তো সেই লাশটা যখন গ্রামে আসে, তো জানাজা যখন দেবে তখন ওনার ঢাকায় ওনার আব্বু মুয়াজ্জিন ইয়া করতেন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো ওনার মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন উনিও তার জানাজা পড়ার জন্য আসছে। তো উনি জানাজা পড়াইছেন কিন্তু ছেলের সাথে কথা বলে নাই, কিছু দেখা সাক্ষাৎ করা হয়নি, শুধু জানাজা পড়িয়ে চলে গেছিলেন। কিন্তু ঘটনা হইতেছে পরের দিন সেই ঢাকার ইমাম সাহেব হুজুর তাকে একটি ফোন করে তাকে দুঃখ প্রকাশ করে বলে যে বাবা, আমি তো তোমার বাবার জানাজা আসতে পারিনি, তোমার বাবার দাফনটা, মাটিটা তারপরে তোমার কেমন হইলো, ঠিক মতো করেছো কিনা, কান্দাকাটি করো না। শোক বার্তা যখন জানাতে ছিল তখন সেই ছেলেটা অবাক হয়ে বলতেছে আপনি তো আমার বাবার জানাজা নিজেই পড়ে গেছেন, আমাদের তো আপনাকেই জানাজা পড়াইছি। তখন উনি বললেন না, আমি তো আসি নাই, আমি মসজিদের দায়িত্ব থাকার কারণে আমি জানাজা পড়াতে আসতে পারিনি। ছেলেটা অবাক হলেন, তাহলে জানাজা কে পড়ালো? তখন উনি আবার বললেন যে ইমাম সাহেব হুজুর আপনি তো পড়ায় গেছেন। তখন পরবর্তী বলছেন না, আমি পড়াতে আসিনি। পরবর্তীতে যখন ছেলেটা রাত্রেবেলা এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল তাহলে কে পড়ালো, এবং উনার বাবার মৃত্যুর সংবাদটা উনি অগ্রিমে পাইছিলেন। পরে চিন্তা হয়ে উনি খুব কতদিন প্রেশান ছিলেন। রাত্রেবেলা যখন ঘুমাইতেছিলেন তখন তার কাছে যে ইমাম সাহেব হয়ে যে জানাজা পড়াইছিল সেই আইসা বলতেছে যে তোমার বাবার ছাত্র আমরা ছিলাম, আর তোমার বাবা ঢাকার যে মসজিদে মুয়াজ্জিন করতো ওই মুয়াজ্জিন সাহেব হুজুর আমাদেরকে পড়াতো। তো তোমার বাবার মৃত্যুর সংবাদটা আমরা তোমাকে দিতে আসছি, তুমি তো দোয়া করলে না, এখন তোমাকেও আমরা নিয়ে যা। তো ওইগুলো ছিল জিন, যিনি জানাজা পড়াইছেন এবং সংবাদটা দিছেন এরা জিন ছিল। সেই ছেলেটা ঢাকায় আসে এবং সেই ইমাম সাহেবের সাথে কথা বলে, তখন আমিও ছিলাম, আমাদের সাথে এগুলো কথা হয়। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা এখন এগুলো নাই আর কি। এটাই আমার ঘটনা ছিল। আপনাকে অনেক ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এন্ড আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। এখন আপনার ঘটনাটা শুনে আসবো, ছোট্ট করে আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন আমাদেরকে, কিন্তু তার আগে আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমি মিরপুর থেকে এসেছি। জি, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হয়েছে আপনার 1997 বা 98 সালে ওইদিকে। ওটা ঘটনাটা ঘটেছিল খুলনাতে একটা গ্রামে। তো যেটুকু জানি যে গ্রামে সচরাচর জনবসতি একটু কম থাকে, সে কারণে আপনার মানুষও কম, বেশি নেই। তো গ্রামটা এরকম ছিল যে চারিদিকে বিল ছিল আর মাঝখানে একটা ছোট একটা গ্রাম ছিল, আর ফ্যামিলি ছিল 15 থেকে 20 ফ্যামিলি এরকম। তো একটা ফ্যামিলি ছিল এরকম যে ওদের কোনো সন্তান ছিল না। উনি
আর ওনার ওয়াইফ ছিল। তো ওনার ওয়াইফের কোনো ছেলে ছিল না, যে কারণে ওনার ওয়াইফ চিন্তা করলো যে আমার তো কোনো ছেলে নেই, জাস্ট আমি একটা কুকুর পালি বা লালন পালন করি। তো ওই টাইমে উনি একটা কুকুর লালন পালন করে নর্মালি লালন পালন করতে শুরু করে। তো ওই এলাকা আবার ছিল আপনার শিয়াল বেশি ছিল, যে কারণে সবাই রাত 9টার মধ্যে যা কিছু কাজ ছিল সব সেরে ফেলে বাসায় ঘুমায় ফেলতো আর কি। তো একদিন হঠাৎ ওই মহিলার সাথে যে ঘটনাটা ঘটে, মহিলা হঠাৎ ওনার আপনার ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় যে টাইমটা ছিল এরকম যে ফজর আজান দেয়নি, বাট ফজর টাইম হবে এরকম টাইমে। তো উনি ওয়াশরুমটা ছিল একটু দূরে, যে জায়গায় মনে করেন যে আগের গ্রামে তো মনে করেন যে অ্যাটাচ বাথরুম ছিল না আসলেই, এটা ছিল একটু দূরে। যেখানে ছিল এটা ছিল বাজার ছিল আর কি, অনেক গাছপালা ছিল, যেখানে একটু দূরে যেয়ে করতে হতো। তো উনি সচরাচর এখানে গেল। ওইখানে উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পথে 1 থেকে 2 হাত দূরে দেখে যে ওই কুকুরটাই বসে আছে। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা হঠাৎ এখানে গেল। আর একটা কথা বলে রাখি যে কুকুরকে সবসময় আপনার সন্ধ্যার টাইমে খাবার দিত আর কি, যাতে রাতে কোনো খিদা না লাগে, যে কারণে। তো উনি মনে করছে যে খিদা লাগছে, যে কারণে খাবার নিয়ে আসছে। তো উনি অনেক দূর করার জন্য ওনাকে তাড়ানোর চেষ্টা করলো যে এই তুই এখানে কি করিস, যা এখান থেকে যা, তোর সন্ধ্যা খাবার দিলাম। তো কিছুতেই কুকুরটা নাড়াচাড়া করতেছে না। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা নড়তেছে না কিসের জন্য। তো উনি ভাবলো যে কুকুরটা নড়তেছে না, কোনো কিছু দিয়ে তাড়িয়ে দেখে যায় কিনা। তখন ও ট্রাই করলো, বাট গেল না। তো দেন তারপরে উনি আপনার ওনার পায়ে যে জুতো ছিল, জুতা জাস্ট হাতে নিচে, ঢিল মারতে পারেনি, হাতে নিচে হঠাৎ করে কুকুরটা ওর ঘাড়ে উঠে গেল। উনি অনেক চিল্লাফাল্লা করে, কিন্তু জনবসতি কম কারণে কেউ আপনার সাড়া দিল না। যখন সকাল হলো তখন ওর হাজবেন্ড তারপর ওনাকে ওই অবস্থা পেলো। তারপর ওনাকে আপনার বাসায় আনলো, ডাক্তার দেখালো। তো ওনার শরীরে যে ক্ষতগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, যে কারণে ডাক্তার বললো যে ওকে গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসা দরকার। তারপর ওনার সেন্স আসার পর উনি যেটুকু বললো, যেটা উনি স্পষ্টভাবে বললো যে উনি কুকুরটা যে সময় গাড়ে ওঠে তখন উনি যেটুকু ধরতে পারে, পশমগুলো এত বড় ছিল যে ওনার হাত ঢুকে যেতেছে, 2 হাত ফুলে ঢুকে যাচ্ছে। উনি কিছুতেই ওরা ছাড়াইতে পারতেছে না, জাস্ট এতটুকু খেলা ছিল। তারপর উনি সেন্সলেস হয়ে যায়। একটা দুর্ঘটনা যেটা হলো যে উনি 3 থেকে 4 মাস পরে মারা যায়, মানে বাজার সম্ভব। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি পাপিল শেখদার বলছি ফ্রম কামরাঙ্গীচর। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাতে যাওয়ার আগে আমার বাড়ির বর্ণনাটা না দিলেই নয়। আমাদের বাড়িটা অনেক বড় থাকার কারণে বাড়িতে রুমও ছিল অসংখ্য। তো অসংখ্য রুমের কারণে টয়লেট ছিল মাত্র 2টো। তো 2টো টয়লেট থাকার কারণে আমাদের ঘরের পাশেই, মানে 2টো টয়লেটে প্রায় 32 থেকে 33টা রুম মানে ক্যাপচার করতে, 2টো টয়লেট ভাড়াটিয়াদের জন্য টয়লেটটা করা হয়, টয়লেট 2টো করা হয়। তো আমাদের জন্য আলাদা আব্বু টয়লেট করে ঘরের পাশেই, 2টো টিনের রুমের সামনে গোসলখানার পরে টয়লেট। তো আমি একদিন শুয়ে রয়েছি, তো আমাদের গোসলখানার মধ্যে শুধু পর্দা ছিল, পর্দা ছাড়া কিছুই ছিল না। তো পর্দা বাতাসে উঠলেই মানে গোসলখানা দেখা যেত, গোসলখানার উপরে মানে আম গাছ ছিল, এছাড়া মূল ঘটনাটা শুনবো। তো মূল ঘটনা হচ্ছে যে আমি শুয়ে রয়েছি, একদিন হঠাৎ আমার আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। দেখি আমার আম্মুর 1 পা কাটা, আমার আম্মু আমাকে ডাকছে আমার নাম ধরে যে পাপেল এখানে আমার 1 পা কেটে গেছে, তুই আমাকে ধর। আমি বলি তোমার 1 পা কেটে গেছে, তোমাকে তো ডাক্তারখানে নিয়ে যাওয়া দরকার। তো আম্মু বলতেছে না, ডাক্তারখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই তোর আব্বুকে বলিস না, তুই এখানে এসে আমাকে ধর। তো আমি বলতেছি যে কেন ধরবো, আমি আব্বুকে ডাক দিই। হঠাৎ এমন কথোপকথনের মধ্যে আমি চিৎকার মেরে উঠি। তো আমার আব্বুর ঘুম ভেঙে যায়। তো আব্বু বলে কি হয়েছে, আব্বুকে ঘটনাটা বলি। আব্বু মানে বকাবকি দেয় যে সারাদিন খেলাধুলা করস, এগুলো হয়তো স্বপ্নে দেখছিস। তো আমি যেটা ভয় না পাই এই কারণে আব্বু বোঝাইছে। তো আমার ঘটনা এটা ছিল আমার ঘটনা। ওকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা এখানে এনজয় করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আফসল ভাই, আমার নাম এইচ.আই. হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো
সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। তো আহ, ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল, একটা লেকের পাশে। ওইটা লেকের পাশে একটা বড় রেন্টি গাছ ছিল। তো ওই গাছের নিচে 2টা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশের কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায় অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটায় আসি যে উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি ইয়ে করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলে এত রাতে, রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে। তো জায়গাটা তো ভালো না এমনিতেই, তো মেয়েটা দাঁড়িয়ে আছে কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তারপর আশেপাশে কেউ আছে, তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরেও দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন। হ্যাঁ জি। মেয়েটা বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়াইছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার বা আপনি এই জায়গাটা ভালো না, তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ার সাথে। তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম। তো গাড়িতে যে ড্রাইভার ওনারা চলে গেছেন ময়মনসিংহ, আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এখানে যে এত রাতে দাঁড়ায় আছেন, এখানে তো আপনি সেফ না। তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসলেন। তো বিপুলের কাছে যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে 2টা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন আর দোকানের নিচে একটা ব্যাট করলেন। তো ব্যাট করে উনি আবার বাইরের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন যে আসলে মেয়েটা কি করতেছে, আননোন একটা মেয়ে। তো মেয়েটা বিপুল ভাই যেটা দেখলেন সেটা হচ্ছে মেয়েটা বাইরে ফোনে ওর ভাইয়ার সাথে কথা বলতেছে যে ভাইয়া, তুই আমাকে একা রেখে ফেলে চলে গেছিস। তো পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে যে বিপুল ভাই
ইয়েতে যায়, আবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সারেন, সেরে যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে। তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন। তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে। তো বিপুল ভাই বললেন এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে। তো মেয়েটা বলল যে এটা আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা তো কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছে যে আপনি পারবেন এত রাতে। পরে মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে ব্রিজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর উঠলেন এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা যখন বলল, বিপুল ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হোস নাই, মানে তুই আসতে চাচ্ছিলি না কেন। বিপুল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে কেঁপে মানে আর দেখতেছিলেন যে এই গল্পটা শেষ কোথায় হয়েছে, আমাকে শেষ এখানে কাছাকাছি চলে আসছে। তো উনি মানে দেখলেন যে মেয়েটা আস্তে আস্তে ওই নিচে যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরে, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে উনি অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ফাইট করার পরে তো মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে কাক হয়ে উড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ আরমান, মিরপুর 1 থেকে আমি এসেছি আজকে ঘটনা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটা বেসিক্যালি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, যেটাকে বলে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। সো ঘটনাটা আমার সেখানকারই। তো রাসেল ভাই, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি সাধারণত ব্লাড ডোনেট করতে আমার খুব ভালো লাগে। আমি বেসিক্যালি রেগুলারই ব্লাড ডোনেট করি। 4 মাস পর পর আমি সাধারণত ব্লাড দিয়ে দিই। তো ঘটনাটা শুরু হয় এভাবে যে হঠাৎ করে একদিন রাত্রের দিকে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনের নাম্বারটা খুবই ওয়ার্ড টাইপের ছিল, অনেকটা আমি নাম্বারটা ছিল 01। আমরা সেটা না বলি, নাম্বারটা বলবো না আমরা। ওকে রাসেল ভাই। তো আসার পর থেকে আমাকে ফোনে বলা হলো যে একজন অপারেশনের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ব্লাডের জন্য এ পজিটিভ ব্লাড লাগবে, তো আপনি কি ব্লাড দিতে পারবেন? তো আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু 4 মাস ওভার হয়ে গেছে আমি ব্লাড দিতে পারবো। তো উনি বললো ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল সদর হসপিটাল যেটা, সেখানে চলে আসবেন 10টার দিকে। ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটা নিয়ে আপনার ব্লাডটা কালেক্ট করে তারপরে হচ্ছে রোগীকে দিব, 10:30টায় অপারেশন হবে এ বলেছে। তো রাসেল ভাই, আমি এই ফোনটা পাওয়ার পর আমি তখন হচ্ছে তার পরের দিন আর কি ব্লাড দিতে যাব। তখন যথারীতি আমি বাসা থেকে বেরোলাম। তো আমাদের ওই বাসা থেকে সদর হসপিটালটা ছিল অটোতে যাওয়া আসা করতে হয়। তো এটা ছিল মোটামুটি 15 মিনিট মতো ডিস্টেন্স অটোতে। তো আমি বাসা থেকে বেরোলাম। ওই এলাকা একটু নির্জন এলাকা বলতে রাত 10টা হলে অনেক রাত, তো কোনো অটো পাওয়া যায় না। তখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা একদমই ফাঁকা, কোনো ধরনের কোনো যান চলাচল করতেছে না, পুরোপুরি একদম রাস্তা ফাঁকা, মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি একটা। তো হঠাৎ করে একটা অটো আসলো।
আমি বললাম, মামা আপনি কি হাসপাতাল যাবেন? তখন উনি বললো যে হ্যাঁ আমি ওই দিকেই যাচ্ছি, আমার বাসা ওইদিকে, তুমি যেতে পারবা। তো আমি অটোতে উঠে গেলাম, বাট অটোতে উঠার পর রাসেল ভাই সামথিং ইজ রং ফিলিংস, আমি কিছুটা অন্যরকম ফিল করতেছি। ফিলিংসটা ছিল এরকম যে আমি অটোয় বসে আছি, মনে হচ্ছে যে অটো যেরকম সাধারণ স্পিডে চলার কথা সেরকম স্পিডে চলতেছে না, কেমন যেন সবকিছু একটু এলোমেলো হয়ে গেল। তো যেতে যেতে যখন হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, তখন হঠাৎ করে অটো বন্ধ হয়ে গেল, অটো স্টার্ট বন্ধ হয়ে গেল। তো আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় নিতাম না, আমি চিন্তাই করতাম না যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে, বাট আমি খুব অ্যাডভান্সের টাইপ ছিলাম যে হয়তো এরকম কিছু হবে। তো হঠাৎ করে যখন স্টার্ট বন্ধ হয়ে গেল, তখন আমি মনে হলো যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আমার সাথে। তখন মামা বললো যে ব্যাটারি চার্জ শেষ, আপনি এখান থেকে হেঁটে চলে যান। তখন আমি যথারীতি মামার কথা মাথায় নিয়ে চলে যাচ্ছি, তাকে আমি অটো ভাড়া দিলাম। সো ওখান থেকে বেসিক্যালি অটো ভাড়া 10 টাকা রাসেল ভাই, আমি ওকে 20 টাকা দিলাম, তারপরে উনি আবার আমাকে 5 টাকা ফেরত দিল, দেন আমি চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, যখন যাচ্ছি আমি হসপিটালের দিকে, তখন পিছন থেকে কেমন যেন আওয়াজ হয়, মানে পিছন পিছন মানুষ হেঁটে আসলে যেটা আওয়াজ হয় না রাসেল ভাই, ঠিক সেই রকম, এরকম একদম ধপ 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 এরকম মনে হচ্ছে যে কেউ আমার পিছু পিছু আসতেছে। তো আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ভয় ভয় কাজ করতে লাগলো, যে একা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তারপরও এরকম পিছন পিছন কেউ যেন মনে হচ্ছে আসতেছে। তো যাওয়ার পরে আমি তারপরও ভয় ভয় করে হসপিটালের দিকে গেলাম। হসপিটালের দিকে যাওয়ার পরে আমাদের হসপিটালটা ছিল এরকম যে প্রথমে মেন গেট, তারপরে হচ্ছে এমার্জেন্সি গেট, তারপরে রাসেল ভাই হচ্ছে লাস্ট কাটা একটা ঘর। তো আমি মেন গেট দিয়ে ঢুকছি, ব্লাড ব্যাংকের পাশে বসা। আমি ফোন নাম্বারে, যে ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল ওই নাম্বারে আমি ফোন দিছি, বাট নট রিচেবল দেখাচ্ছে। তখন আমার কাছে ব্যাপারটা আরো কেমন যেন মনে হচ্ছে যে নাম্বার থেকে আমাকে ব্লাড নেওয়ার জন্য ফোন দিল সে নাম্বারটা বন্ধ। তখন আমি ভাবলাম যে তাহলে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, যেহেতু একটু লোকাল এরিয়া, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আমি তাকে রিচ করতে পারছি না, তিনি হয়তো আমাকে ফোন দিবে এই আশায় আমি বসে আছি। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে লাশ কাটা ঘরের ওইখান থেকে যিনি লাশ কাটে তাদেরকে কি যেন বলে রাসেল ভাই, ডোম, ডোম, হ্যাঁ ওই ডোম, মানে একটা মধ্য বয়সী একটা ডোম, 3/4 পড়া, খুবই উস্কো খুস্কো, মনে হচ্ছে যে সে অ্যালকোহল টাইপ কিছু খেয়ে আছে। তো আমাকে বললো যে মামা আপনি একটু এদিকে আসবেন। আমি বললাম কি হয়েছে? তখন বলল যে একটা লাশ ঘরে নিয়ে যেতে হবে। আমি বললাম কেন মামা, আপনার সাথে কি কেউ নাই? বললো আমার যে সহকর্মী আছে তিনি হচ্ছে ছুটিতে আছে, তো আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি তাকে ঘরে নিয়ে যাব। তখন আমার খুবই ভয় লাগে রাসেল ভাই, একটা লাশ শোয়ানো আছে, এবং আমি ভয় ভয় বললাম ঠিক আছে তাহলে চলেন যাই। তো রাসেল ভাই আমি ওর সাথে ধরলাম, ধরার পরে ও ধরলো, লাশ কাটা ঘরের মধ্যে নিয়ে গেল। লাশ কাটার ঘরটার ডিসক্রিপশনটা এরকম যে খুব বেশি বড় না, তবে 6-7টা লাশ ওইখানে ফ্রিজিং করে রাখা যায়। তো ওই জন্য লাশ যেখানে রাখে, এই যে মানে পোস্টমর্টম করার জন্য যে জায়গাটা রাখে, ওইটা ছিল কংক্রিটের একটা টেবিল, ওখানে শুয়ে রাখলো। তো উনি হঠাৎ করে আমাকে বলছে যে আপনি একটু এখানে ওয়েট করেন, আমার যে সিজারটা সেটা আমি এমার্জেন্সি বিভাগে রেখেছি, ওটা আমি নিয়ে আসছি। তো আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি আসেন, আমার এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। তো রাসেল ভাই ঘটনাটা বেসিক্যালি এখান থেকেই শুরু হয় আমার সাথে, মানে যে সব ঘটনাগুলো ঘটছে এখান থেকেই সূত্রপাত হয়েছে। তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে, উনি যে বের হলো, আমি অনেক ওয়েট করছি 4-5 মিনিট ধরে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই। আমি
একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে, আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেইটা মনে হচ্ছে রাসেল ভাই যে ধাপ করে চোখ খুলে আমাকে মানে আমার দিকে তাকিয়ে আছে, এই টাইপ একটা মানে ভীতিকর অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি, তখন প্রায় রাত 11:30 মতো বেজে গেছে, রাত 11:30 বাজে। তো রাসেল ভাই আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি, আমি বাসায় যাব, আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা হচ্ছে। তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি, তখন ওই ঠিক আগে যে অটো যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, সেই অটোওয়ালাকে আমি দেখলাম। তখন উনি আমাকে বলল যে মামা আপনি কি বাসার দিকে যাবেন? তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা। তো আমি উঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই অটোওয়ালা। তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল? তখন বলল যে না, আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কানেকশন লুজ হয়েছে, সেটা ঠিক করে নিয়েছি মামা, এখন হচ্ছে যাইতে পারবো। তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালানো শুরু করেছে। তো আমার বাসার রাস্তা গিয়ে না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালে যেটা আছে তার তীর ঘষে মহানন্দা নদী গেছে। তো ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছে, ওই রাস্তা দিয়ে। তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এই দিক না, তিনি এদিকে কেন যাচ্ছেন? তো যেতে যেতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখগুলো এতটাই মানে নীলাভ লাল টাইপ। হ্যাঁ, আমি রাসেল ভাই একদম লাফ দিয়ে অটো থেকে নেমে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে একটা মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছি। মসজিদের দিকে দৌড়াতে দৌড়াতে আমি ঠিক অত দূর পর্যন্ত যাইতে না পারার আগেই রাসেল ভাই একদম স্পট সেন্সলেস। তারপরে তখন হচ্ছে যে তখন আমার কিছু মনে নাই, তখন ওই মসজিদের যে খাদেম তিনি আমাকে হচ্ছে যে নিয়ে গেছিল এবং আমার বাসার থেকে কল দিয়ে তাদেরকে ডেকে আমাকে ওখানে রাখা হয়েছিল। তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে এইটার জন্য আমি পরবর্তীতে তার 2 দিন পরে, ঘটনা ঘটার 2 দিন পরে আমি খোঁজ নিলাম যে আসলে এরকমটা ঘটার কারণটা কি আমার সাথে। তখন আমি ব্লাড দিতে গেছিলাম 9মবারের মতো, কিন্তু আমি যখন 8মবার ব্লাড দিই রাসেল ভাই, যেই লোককে ব্লাড দিয়েছিলাম তাদের এন্ট্রি খাতা অনুযায়ী আমি ওখানে দেখলাম যে আমি যে লোকটাকে ব্লাড দিয়েছিলাম 8মবার, ওই লোকটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে 8মবার ব্লাড নিয়েছিল। তো আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেডেই মারা গিয়েছিল। তো রাসেল ভাই তো এই ছিল আর কি আমার ঘটনা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও সবাই উপভোগ করছেন ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি সর্বশেষ একটা ঘটনা বলতে চাই, জানি না ঘটনাটি আপনার কেমন লাগবে। এই ঘটনাটি একটা যে লিফটের ভিতরে আমরা অনেক মানে মুরব্বী মানুষদের দেখি না, ঠিক ওই রকম একটা লিফটম্যানের ঘটনা বলবো। নীল অফিসের কাজে একটা পুরনো মাল্টি স্টোরি বিল্ডিংয়ে গিয়েছিল। কাজ শেষ করতে করতে রাত প্রায় তার 12টা বেজে গিয়েছে। পুরনো বিল্ডিং তখন প্রায় জনমানবহীন। নীল 10 তলা থেকে নিচে নামার জন্য লিফটের বোতামটা চাপলো। লিফটটা যখন আসলো, নীল দেখলো ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে, পরনে পুরনো আমলের একটা কালো কোট আর মাথাটা নিচু করে দাঁড়িয়ে। নীল ভিতরে ঢুকলো লিফটের, কিন্তু লোকটা একবারও তার দিকে তাকালো না। লিফট নিচে নামতে শুরু করলো। মাঝপথে হঠাৎ নীল খেয়াল করলো লিফটের দেয়ালে যে স্টিলের প্যানেল থাকে তাতে নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নায় নীলের প্রতিফলন দেখা গেলেও পাশের লোকটার কোনো প্রতিফলন নাই, অর্থাৎ তার কোনো আয়নায় আমরা যেমন আমাদের প্রতিচ্ছবি দেখি এরকম ওই ব্যক্তিটির কোনো প্রতিচ্ছবি নেই। নীলের হৃৎপিণ্ড থেমে গেল।
সে ভয়ে ভয়ে লোকটার পায়ের দিকে তাকালো, দেখলো লোকটার পা দুটো মেঝের ওপরে নেই, সে শূন্য ভেসে দাঁড়িয়ে আছে। নীল ভয়ে কুকড়ে গিয়ে তাড়াতাড়ি গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপলো এবং সে বারবার প্রেস করতেছিল। ঠিক তখনই সেই লোকটা একদম নীলের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তুমি কি জানো না এই লিফটটা গত 10 বছর ধরে বন্ধ আছে? কথাটা শেষ হওয়ার সাথে সাথেই লিফটের লাইটগুলো নিভে গেল। 1 সেকেন্ড পর সকল লাইট জ্বলল। লিফটে নীল একদম একা। লিফটটা গ্রাউন্ড ফ্লোরে চলে এসে থামলো। নীল তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এসে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো লিফটম্যানের কথা। গার্ড অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি কোন লিফটের কথা বলছেন? এই বিল্ডিংয়ের লিফট তো 10 বছর আগে অ্যাক্সিডেন্টের পর থেকে সিল করে দেওয়া হয়েছে। নীল পিছনে তাকিয়ে দেখলো যেখান থেকে বেরিয়েছে সেখানে কোনো লিফট নেই, সেখানে শুধু একটা ইটের দেয়াল তোলা। তিনি অবাক হয়ে গেলেন, কিরে, কি হলো আমার সাথে এটা? তখন সেই গ্যাটম্যান বলল, এই ঘটনাটি শুধু আপনার সাথে একার না, এইরকম আরও একজন ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল। আপনি যাকে দেখেছেন ওই ব্যক্তি আসলে ওই লিফটের ভিতরে কন্ট্রোলার ছিল। সে মানুষদেরকে উপরে নিয়ে যেত এবং আনতো। হঠাৎ এক দুর্ঘটনায় লিফটের ভিতরেই তিনি 2 দিন ধরে হরতালের কারণে বন্ধ হয়ে মারা যায়। কেউ তার কোনো খোঁজ পায়নি। তারপরে 10 দিন পর যখন আবার সেই ব্যক্তিটির কাছে ওই লিফটের মধ্যে লিফট চালু হয়, তখন যে দেখে শুধু তার স্তূপগুলো পড়ে আছে, হাড় কঙ্কাল সব কিছু পচে গন্ধয়। তারপর থেকে ওই লিফটটা একদম ওই বিল্ডিংয়ের মালিক সে ওই লিফটটার সামনে দিয়ে পুরোটাই ইট দিয়ে গেঁথে দেওয়াল তৈরি করে দিয়েছে। এখনও ওই লিফটের ভিতরে ওই ব্যক্তিটি দাফন কাফন এবং কিচ্ছু হয়নি। ওই রকমই ওখানে ওই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য ওখানে ইট দিয়ে দেয়াল তুলে দিয়ে সব কিছু ওই বিল্ডিংওয়ালা মুছিয়ে দিয়েছে। কেউ আর ওখানে চেক করতে যায়নি। আর ওই দারোয়ানের পরিবারও তাকে আর কখনো খোঁজে নেই। আস্তে আস্তে এই সকল ঘটনা মুছে গেলেও ওই মুরব্বি ওই লিফটম্যান এখনও ওটার ভিতরে তার আত্মা ঘুরে বেড়ায়। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি কারো কোনো ক্ষতি করেনি কোনো দিন। এইরকম অনেক মানুষ নাকি এসে বাইরে যে বিল্ডিংয়ের দারোয়ান ছিল তার কাছে এই একই ঘটনা বলে। তো তারপরে তিনি এই দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বললেন, এই যে ঘটনাগুলো, কত সত্য ঘটনাগুলো এই রকম টাকাওয়ালা বিল্ডিংয়ের মালিকদের কাছে মুখ বন্ধ হয়ে থাকে, তার মুক্তর আভাস কেউ পায় না। আমরা না জানা কথাগুলোকে বা আমরা এই রকম অন্যায়গুলোকে প্রশ্রয় দিলে এইরকম হাজারো মানুষের জীবন নিয়ে খেলবে এই টাকাওয়ালা বড় লোকরা। তারপর তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে দারোয়ানের কাছ থেকে মুক্তি নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন আপন উদ্দেশ্যে। তো এই ছিল ঘটনা। আমাদের এই ঘটনাটি পাঠিয়েছিল একটি ভূমি অফিস কর্মকর্তার এক ভাইয়া বলেছে, ভাই অবশ্যই এটা আমার সাথে ঘটে গিয়েছে, এটা অবশ্যই আপনি শেয়ার করবেন। তাই তার অনুরোধে ঘটনাটি পড়া হলো। যদি আপনাদের কারো এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন কমেন্টে যে ভাইয়া আপনার কণ্ঠে ভূত এফএম কেমন লাগছে। আমি ভূত এফএমে এখন নিজের কণ্ঠে ঘটনা দেওয়ার চেষ্টা করছি, বা আমি নিজের কণ্ঠে ঘটনা দিব। আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন। আমাদের কাছে একটা ঘটনা আছে, যে ঘটনাটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ইনশাল্লাহ আমি এপিসোড আকারে আপনাদের সামনে এই রকম ঘটনা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল ঘটনায়। প্রিয় লিসেনার, আজকের এই টপ ভূত এফএমের বাছাই করা ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না, বা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা কি এইরকম বাছাইকৃত ঘটনা আরও বেশি শুনতে চান কিনা তা অবশ্যই জানিয়ে দেবেন। অনেকেই
বাছাই করা ঘটনাকে অনেক বেশি ভালোবাসে, কেননা এই ঘটনাগুলো অনেক স্পেশাল হয়। আর বাছাই করা ঘটনা যেগুলো, এই বাছাই করা ঘটনা মানেই হচ্ছে স্পেশাল ঘটনা। আপনারা যদি এইরকম ঘটনা শুনতে চান তাহলে প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলটিকে ফলো করতে হবে, কেননা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে ভয়ঙ্কর সকল বাছাই করা ঘটনাগুলো আপলোড করা হয়। আপনারা যদি প্রতিদিনের সেই আপলোড করা ঘটনাগুলো শুনতে চান, সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখতে হবে। তাহলে আমরা ঘটনা ছাড়ার সাথে সাথে সবার আগে ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রতিদিন আপনারা ঘরে বসে ভয়ঙ্কর সকল বাছাই করা ঘটনাগুলো শুনতে পাবেন। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছি এবং অনেক কষ্ট করে এইরকম সব ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করছি। আপনারা যদি আমাদের এই ধরনের ঘটনাগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন যে জি ভাইয়া ঠিক আছে, আপনাদের এই বাছাই করা ঘটনাগুলো আমাদের অনেক বেশি ভালো লাগছে, আপনারা এইভাবেই কাজ চালিয়ে যান। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা কিন্তু নির্দিষ্ট কোনো দিন না, আমরা প্রতিদিন ভূত এফএমের সকল আপডেট নিয়ে এই চ্যানেলে হাজির হই। তাই আমি বলবো টপ ভূত এফএম চ্যানেল ভূত এফএমের জন্য সেরা। আপনারা এই সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি যারা ভূত এফএম ভালোবাসেন তারা ভালো কিছু পাবেন এই চ্যানেলের মাধ্যমে। আমরা এমন এমন ঘটনা তুলে ধরি যেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগতে বাধ্য করবে এবং অনেক মানুষ অলরেডি আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে এই চ্যানেলের পারফরমেন্স দেখে, বা এই চ্যানেলের যে ঘটনাগুলো আমরা মেকিং করি, বা আমাদের যে টিম মেম্বাররা আমাদের এই ঘটনাগুলো মেক করে, তারা সবাই প্রত্যেকটা ঘটনাগুলো শোনে এবং শুনে যেই ঘটনাগুলোর মধ্যে আসলেই বাছাই করা কিছু ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, সেই ঘটনাগুলোই কিন্তু তারা প্রতিনিয়ত বাছাই করে আমাদের সামনে তুলে ধরতেছে। আমরা চাই আপনারা আমাদের প্রতিদিনের বাছাই করা ঘটনাগুলো শুনবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা ভূত এফএম ভালোবাসে, আপনারা সেই সব বন্ধুদের কাছে, আপনাদের যারা আগে একসাথে আপনাদের সাথে ভূত এফএম শুনতো, তাদের কাছে আমাদের এই ঘটনাগুলো শেয়ার করে পৌঁছে দেন, তাহলেই আমরা কামিয়াবি হব। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে যে ভাইয়া আমাদের সাথেও ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা, আমরা সেগুলো শেয়ার করতে চাই। অনেকেই আমাদেরকে বলে ভাইয়া আমরা এই ঘটনাগুলো কিভাবে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে পৌঁছাবো। আমরা প্রতিদিন ঘটনার ভিতরে কিন্তু বলে দিই, আপনারা আমাদেরকে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ঘটনাগুলো পাঠাবেন। আমরা আপনাদের ঘটনাগুলো যদি আসলেই বাস্তব কেন্দ্রিক হয় এবং ভয়ঙ্কর হয়, তাহলে আমরা সেই ঘটনাগুলো অবশ্যই তুলে ধরব। আমরা প্রতিদিন ঘটনা বানাই, প্রতিদিন ঘটনা মেকিং করি, এই জন্য আমাদের অনেক ঘটনা দরকার। আপনারা যদি চান তাহলে সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা সুন্দর করে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, যদি কোনো সতর্কতামূলক কথা থাকে, কোনো শিক্ষামূলক কথা থাকে, বা আসলেই ভয় থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এরকম কোনো দক্ষতা থাকে, আমাদেরকে শেয়ার করবেন। আমরা সেই ঘটনাগুলো আমাদের সকল অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিব। আমাদের অডিয়েন্সগুলো বর্তমান অবস্থায় অনেক বেশি ভূত এফএম ভালোবাসছেন, আমরা সেটা বুঝতে পারছি। তাদের জন্য আমরা এইরকম আরও অনেক ভয়ঙ্কর ঘটনা নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যারা আমাদের স্টুডিওতে আসতে চায় তাদের জন্য আমরা ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ অনেকটা কাজ শেষের পথে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে, স্টুডিওর কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সবাইকে এক এক করে আমাদের স্টুডিওতে নিয়ে এসে এই ভূত এফএমকে আরও অনেক বেশি জমজমাট করে তুলব। এই ইউটিউবের ভিতরে অনেক লোকজন এই টপ ভূত এফএম কেন্দ্রিক ভূত এফএম শোনার জন্য পাগল হয়ে থাকবে। আমরা সেই উদ্যোগ নিচ্ছি। আমরা চাইবো আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আমাদের এই টপ ভূত এফএম চ্যানেলটি সবার ঊর্ধ্বে থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই আমাদেরকে আস্তে আস্তে সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে আমাদের কাজ করার শীর্ষ পর্যায়ে নিয়ে যান। আমরা আপনাদের জন্য অনেক বেশি কাজ করতে চাই, আরও অনেক এই ভূত এফএম অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই। আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন, আমাদের হেল্প করেন, তাহলে আমরা হয়তো বা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবো। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে।
পরবর্তী দিনে আপনারা কার কণ্ঠে ঘটনা শুনতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু আফরান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া, বাবু ভাইয়া সহ আরও অনেক ডক্টর মঈনুদ্দিন ভাইয়া, সাবিত আলম ভাইয়া সহ আরও অনেকের ঘটনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। আপনারা যদি এদেরকে ভালোবাসেন বা এদের কণ্ঠকে ভালোবাসেন, এরা কিন্তু অনেক দিন যাবৎ ভূত এফএমের সাথে জড়িত, তাই এদের যে আগের ঘটনাগুলো এগুলো অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা। আমরা সেই ভয়ঙ্কর ঘটনাগুলোকে বাছাই করে নিয়ে আসি এবং এসে আপনাদের সামনে তুলে ধরি বা উপস্থাপন করি। আপনারা অনেক বেশি তাদের ঘটনাগুলো পছন্দ করছেন। আমরা সেই ঘটনাগুলোকে নতুনত্ব সৃষ্টি করি এবং আপনাদের পাঠানো ঘটনাগুলোকে আমাদের ঘটনা বাছাই করা ঘটনার মাঝখানে অ্যাড করে আমরা ঘটনার ভিতরে নতুনত্ব সৃষ্টি করি এবং আমরা এইভাবেই কাজ করে যাব। আপনারা শুধু সাপোর্ট দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।